সুধী দর্শক, এডুকেশন টাইমসের নিয়মিত আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সংস্কারে বাংলাদেশ এই অনুষ্ঠানের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সম্মানিত আইনজীবী মনিরুজ্জামান লিংকন। ভাই, আমরা এডুকেশন টাইমসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমরা লাইভের আয়োজন করেছি সেটি হচ্ছে বিচার বিভাগ সংস্কারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আমরা জানি যে বিচার বিভাগ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। পুরো বাংলাদেশের সরকার ব্যবস্থা বা সবকিছু তিনটা যে বিষয়ের উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে বিচার বিভাগ অন্যতম। এই বিচার বিভাগে যারা নিরীহ মানুষজন আছেন তারা বিচারের প্রত্যাশায়, ন্যায় বিচারের প্রত্যাশায় এই বিচার অঙ্গনে ঘোরাফেরা করেন এবং বিচার অঙ্গনের দ্বারস্থ হন। সুতরাং এই বিচার বিভাগের সংস্কার প্রয়োজন কিনা বা এর গুরুত্ব কতটুকু, এই বিষয়ে আজকে আমরা লাইভে আপনাদের সাথে কিছু আলোচনা করব। আমাদের বিভিন্ন প্রশ্নের আজকে উত্তর দিবেন আমাদের সিনিয়র আইনজীবী মনিরুজ্জামান লিংকন। ভাই, প্রথমেই আপনার কাছে যে বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি, বাংলাদেশে বিচার বিভাগ সংস্কার আসলে কেন প্রয়োজন, এর ইতিহাসটা যদি একটু সংক্ষিপ্ত আকারে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন, তাহলে আমরা সকলে একটু বুঝতে পারতাম আসলে কেন সংস্কারটা প্রয়োজন। ধন্যবাদ আপনাকে, সাথে এডুকেশন টাইমসকে ধন্যবাদ জানাচ্ছি যে একদম সময় উপযোগী একটা বিষয় নিয়ে, এবং যে বিষয়টা আমাদের কাছে এখন মোস্ট আর্জেন্ট এবং মোস্ট নেসেসিটি হয়ে দেখা দিয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে, এরকম একটা বিষয় নিয়ে এই ধরনের একটা আয়োজন করার জন্য আমি প্রথমত আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি যে শ্রোতা দর্শক যারা আছেন এবং সার্বিকভাবে বর্তমান যে সংস্কার প্রক্রিয়াটা চলমান আছে সেখানেও আমরা আমাদের আলোচনার মধ্য দিয়ে হয়তো সেই প্রক্রিয়ায় কিছুটা ভূমিকা রাখতে পারবো। তো দেখুন, প্রথমত যে কোশ্চেনটা আপনি করেছেন, এটাকে যদি আমরা বেসিক বিষয়টা এটা বুঝতে চাই তাহলে আমাদের ফার্স্টলি বিচার বিভাগ সম্পর্কে একটা ধারণা দরকার। বিচার বিভাগটা সম্পর্কে আমরা আসলে কি বুঝি? দেখুন, রাষ্ট্রের তিনটি অর্গান থাকে: এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেচার। তো এই তিনটি অর্গান মূলত রাষ্ট্রের বেসিক স্ট্রাকচার এবং এর উপরেই রাষ্ট্র নিয়ন্ত্রিত বা চলমান থাকে বা রাষ্ট্র পরিচালিত হয়। তো জুডিশিয়ারির বিষয়টা অত্যন্ত ব্যাপক, কারণ যারা আইন প্রণয়ন করে লেজিসলেচার, এক্সিকিউটিভ যারা আইনটাকে আইন শৃঙ্খলা বিষয়টা বাস্তবায়নের দায়িত্ব থাকে, এবং জুডিশিয়ারি যেটা মানুষের শেষ আশ্রয়স্থল বলা হয়ে থাকে এবং যেখানে অধিকারহারা মানুষ, যেখানে মানুষ প্রতিকার চাওয়ার জন্য, বিচার পাওয়ার জন্য আসে। এই জুডিশিয়ারির যে ডেফিনেশন সেটি দেখেন, জুডিশিয়ারিটা কিন্তু আমরা সাধারণত ডিফাইন করি একটা লোয়ার জুডিশিয়ারি বলে থাকি, অর্থাৎ বিচার বিভাগ সেই সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত এটি কিন্তু বিচার বিভাগ হিসাবে আমরা বলে থাকি। এবং বিচার বিভাগ সংস্কারটা এই জন্যই গুরুত্বপূর্ণ যে বিচার বিভাগে মানুষ যখন শেষ আশ্রয়স্থল হয়, মানুষ যখন প্রতিকারের প্রার্থনা চায়, প্রতিকারের জন্য যায়, এবং বিচার বিভাগ যে সার্টেন রুলস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে পরিচালিত হয়, সেখানে যদি স্বাধীনভাবে একজন বিচারক তার বিচারিক দায়িত্ব পালন করতে না পারে, অথবা আপনারা বহুল প্রচলিত আমাদের কাছে আছে যে ফরমায়েশি রায় বা ফরমায়েশি অর্ডার, এই বিষয়গুলো আমরা দেখে এসেছি বহুদিন ধরে। তো বেসিক বিষয়টা হচ্ছে যে এটাকে যদি আপনি বের হয়ে আসতে না পারেন, তো আইন প্রণেতারা সংসদে যে আইনটা প্রণয়ন করলো মানুষের অধিকার সংরক্ষণের জন্য, বিচার প্রদানের জন্য, প্রশাসন, এক্সিকিউটিভ যারা মাঠে অপরাধীকে ধরলো বা কোনো বিষয়টাকে নিবারণ করে সর্বশেষ যারা আদালতের কাছে প্রেরণ করলো, সেইখানে যদি সঠিক বিচারটা না হয়, তাহলে এই টোটাল যে দুইটা অর্গান যে সময় দিল, যে সেটআপটা তৈরি করলো, এই টোটাল সেটআপটা কিন্তু মানুষের কোনো কাজে আসে না। এখন লোয়ার জুডিশিয়ারি, আপনি জানেন যে আমাদের একটা মামলা আছে যেটা মাজদার হোসেন কেস নামে পরিচালিত।
এবং দীর্ঘ সময় পরে মাজহার হোসেন মামলার মাধ্যমে কিন্তু জুডিশিয়ারির একটা সেপারেশন হয়েছিল। জুডিশিয়ারি সেপারেশন হওয়ার পরে আজ পর্যন্ত কতটা সদিচ্ছার অভাব দেখেন এই জায়গাটায় নির্বাহী বিভাগ বা যারা রাষ্ট্র পরিচালনায় থাকে এটাকে কুক্ষিগত করার জন্য বা এই জায়গাটাতে অ্যাবিউজ করার জন্য একটি সেপারেট জুডিশিয়াল যে সচিবালয় সেক্রেটারিয়েট সেটা কিন্তু আজ পর্যন্ত করা হয়নি। অর্থাৎ সবসময় এই জায়গাটাকে কেপ করে রাখার একটা প্রবণতা আমরা দেখতে পাই, যার ফলে এই জায়গাটা সংস্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। তেমনি ভাবে দেখুন যে আমাদের যদি আমরা যেটা অ্যাপিক্স কোর্ট বা সর্বোচ্চ আদালত যেটা আমরা বলে থাকি, সেইখানে সংস্কারটা একেবারেই সময়ের দাবি হয়ে গেছে। কারণ এখানে নিয়োগ থেকে শুরু করে এখানে পদ্ধতিগত বিষয় থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় যেভাবে ওই নির্বাহী বিভাগ আয়ত্ত করে রাখে বা নির্বাহী বিভাগ এটাকে যেভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে বা যে সুযোগটাকে কাজে লাগায় বিভিন্ন আইনগত ল্যাকিংস এর মাধ্যমে তাদের হাতে যে ক্ষমতাটা চলে যায়, সেই বিষয়গুলো নিরসনের জন্য বর্তমান প্রেক্ষাপটে অর্থাৎ নতুন যে বাংলাদেশ গড়ার প্রত্যয় এখন আমাদের মাঝে, এই বাংলাদেশের জন্য বিচার বিভাগের উপরে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ না থাকে বা বিচার বিভাগ যেন প্রকৃতই স্বাধীনভাবে মানুষের অধিকার রক্ষায় মানুষের ন্যায় বিচার প্রদান করতে পারে, সেই বিষয়টার জন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে। ধন্যবাদ ভাইয়া। আমরা মানে আপনার কথার মাধ্যমে এই বিষয়গুলো জানতে পারলাম। সাথে সাথে আমরা জানি যে 2007 সালে এই বিচার বিভাগের পৃথকীকরণ হয়েছে এবং এই পৃথকীকরণের পরেও 16 সংশোধনীর মাধ্যমে কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা আমরা জানি সেটা বিচার বিভাগ যে অভিশংসন নিয়োগ মানে প্রক্রিয়া, এই অভিশংসন প্রক্রিয়া সংসদের হাতে যাওয়ার একটা প্রচেষ্টা ছিল। কিন্তু আসলে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আবারও আমরা ফিরে আসতে দেখছি এবং তাদের হাতে এই বিচারকদের অভিশংসন প্রক্রিয়া বা নিয়োগের প্রক্রিয়াটা তাদের হাতেই চলে যাচ্ছে। তো এক্ষেত্রে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আসলে কাজটা কি, এটা যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বর্তমান প্রেক্ষাপটে। আপনি জানেন যে লোয়ার জুডিশিয়ারিতে অ্যাপয়েন্টমেন্টের যে প্রক্রিয়াটা ছিল, যখন মাজহার হোসেন মামলা বা যখন জুডিশিয়াল সেপারেশনটা না হয়েছে তখন এটা জানেন যে বিসিএস জুডিশিয়াল নামে একটা বিসিএস এর একটা ক্যাডার ছিল এবং তার মাধ্যমে এই অ্যাপয়েন্টমেন্টটা হতো। পরবর্তীতে এটা জুডিশিয়াল সার্ভিস কমিশন করা হয় এবং সেখানে তার একটি কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু লোয়ার জুডিশিয়ারিতে বিচারক নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তো এটা তো একটা দিক। আর সেকেন্ড থিং যেটা যে আমাদের যেটা মহামান্য সুপ্রিম কোর্টের যে জুডিশিয়াল যে নিয়োগ প্রক্রিয়াটা আছে বা তাদের যে অসদাচরণ বা তাদের কোনো অভিযোগ আসলে যে বিষয়টা আছে, মূলত এই বিষয়টাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা আমাদের যে সংশোধনের মাধ্যমে সংসদে আমাদের কনস্টিটিউশনে যে প্রভিশনটা ছিল, এই প্রভিশনটা সংসদের হাতে নিয়ে যে সেখানে বিচারকদের অপসারণ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা অর্থাৎ এটা কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের বিষয়টি সংসদের হাতে নেওয়া হয়। অর্থাৎ রাজনৈতিক নেতৃত্বের কাছে বিচারকদের জিম্মি করার যে প্রবণতা রাজনৈতিক নেতারা দেখেন বা তাদের যে এক্সট্রিম যে অডাসিটি এখানে যেটা বলা যায় যে একজন বিচার বিভাগীয় একজন সর্বোচ্চ আদালতের একজন বিচারককে সংসদের কাছে নিয়ে গিয়ে তার অপসারণ, তার অসদাচরণ এবং তার বিরুদ্ধে অভিযোগটা সেখানে তারা বিচার বিশ্লেষণ করবেন। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে যে স্টেপটা নেওয়া হয়েছিল তার মাধ্যমে কিন্তু এই সর্বোচ্চ আদালতে কর্মরত বিচারপতিরা সারাক্ষণ তাদেরকে একটা মেন্টাল বা তাদেরকে একটা প্রেশার, কারণ আপনি জানেন যে সংসদের হাতে এটা নিয়ে যাওয়ার পরবর্তীতে যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কিন্তু এই মহামান্য আদালতে আবার চ্যালেঞ্জ হয়েছিল এবং বর্তমানে সেটা থেকে আমরা এখন মুক্ত হয়েছি এবং এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা কিন্তু এখন আপহেল, অর্থাৎ এটা আবার পূর্বের অবস্থানে এসছে। এখন আপনার যে প্রশ্ন ছিল যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আসলে কাজটা কি, দেখুন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা শুধুমাত্র সুপ্রিম কোর্টের যে বিচারপতিদের অপসারণ বা তাদের অসদাচরণ বা তাদের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে সেটা বিচার করার জন্য যে একটি কাউন্সিল, সেটাই মূলত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এবং এই কাউন্সিল এস্টাবলিশমেন্ট এবং এর পদ্ধতি প্রসিডিউর সম্পর্কে অত্যন্ত স্পষ্টভাবে আইনে বলে দেওয়া, এই কাউন্সিলে বলে দেওয়া আছে এবং সেখানে
কোনো যদি বিচারপতির বিরুদ্ধে কোনো অভিযোগ আসে বা কোনো অসৎ আচরণের অভিযোগ আসে বা এনি কর্নার থেকে যদি অভিযোগ আসে, সেটা আপনারা জানেন যে একটা 3 সদস্যের একটা কাউন্সিল আছে, যেখানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে মাননীয় চিফ জাস্টিস ওনার নেতৃত্বে এবং সিনিয়র এবং অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের বিচারপতিদের নিয়ে, এবং তারা এটা যাচাই বাছাই তদন্ত এবং সার্বিক প্রক্রিয়াটা সম্পাদন করে কি অভিযোগ এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া যায়। মূলত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা এই বিশেষ দায়িত্বগুলোই পালন করে থাকে, এবং প্রত্যেকটা বিচারপতি তারা তাদের কাজের জন্য দায়বদ্ধতা বা তাদের অসৎ আচরণ বা তাদের এগেইনস্টে কোনো স্টেপ নিতে হলে সেটার সোল অথরিটি হিসাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটাই কাজ করে মূলত। আমরা একটু বাইরের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমাদের উপমহাদেশে জুড়েই কিন্তু এই কালচারটা একটু চালু আছে। আমরা যদি কিছুদিন আগে পাকিস্তানে হয়তো আপনি দেখছেন যে পাকিস্তানেও এই বিচারপতি নিয়োগ ব্যবস্থাটা কিন্তু এখন সংসদের হাতে চলে গিয়েছে। কিছুদিন আগে এই সম্পর্কিত একটি আইনও পাশ হয়েছে তাদের হাতে। কিন্তু আমাদের দেশে হচ্ছে আপনার যদি দেখি আমরা কিছু আজকে আপনি জুডিশিয়ালের নীতিগত একটি খসড়া, বিচারপতি নিয়োগের নীতিগত একটি খসড়া আইনের অনুমোদন হয়েছে। এই ক্ষেত্রে নতুন বর্তমান যে প্রধান বিচারপতি তিনি একটি কাউন্সিলের ঘোষণা দিয়েছিলেন, যেটি হচ্ছে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল বলে নাম পরিচিতি পেয়েছে। আসলে এই অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে কাদেরকে নিয়োগ দেওয়া হবে এবং সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আসলে বাংলাদেশে কি কি জটিলতা আছে বর্তমানে, এই বিষয়গুলো যদি একটু সমন্বয়ভাবে তুলে ধরে। দেখুন, এটা তো একটি যুগান্তকারী পদক্ষেপ, এবং বর্তমানে যে এই যে সুপ্রিম কোর্টের যে জুডিশিয়াল যে মানে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল যেটা প্রস্তাবিত এবং যেটা আমি নিজেও দেখেছি এবং আমার মনে হয় সারা দেশবাসীও দেখেছেন, যেটা আমার মনে হয় একটা আশার সঞ্চার হয়েছে, একটা আস্থা এবং মানুষের একটা ভরসার জায়গা, এবং এটা মানুষের কিন্তু একটা হুইসপার ছিল, অর্থাৎ মানুষ চাচ্ছিল কিন্তু তারা হয়তো এই বিষয়টা না বলতে পারছিল, না করতে পারছিল। কারণ এই অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াটা সর্বোচ্চ আদালতে যে পদ্ধতিতে হয় বা হয়ে আসছে, এটা আসলে কোনো পদ্ধতিতেই হচ্ছে বলে মনে হচ্ছিল না। পদ্ধতিটা এমন অবস্থায় চলে গেছিল যে সেখানে শুধুমাত্র পিক অ্যান্ড চুজ একটা পর্যায়ে আসছে, এটাই বাস্তবতা। এবং সেখানে কোনো প্রসিডিওর যে ফলো করার যে বিষয়গুলো থেকে থাকে, সেই বিষয়গুলো একেবারেই অনুপস্থিত আমরা দেখেছি। যদিও হয়তো পেপারসে আপনি গেলে দেখবেন যে পেপারস ওয়ার্কে হয়তো সেটা ঠিকই থাকে, স্টেপ বাই স্টেপ, কিন্তু প্র্যাকটিক্যাল যেটা, অর্থাৎ আমরা এখানে দীর্ঘদিন আমরা প্র্যাকটিস বা এই আইন অঙ্গনে থেকে আমরা যেটা দেখেছি, সেখানে হচ্ছে যে এটা টোটালি পিক অ্যান্ড চুজ একটা ব্যাচেজ ছিল। পলিটিক্যালি মোটিভেটেড বা পলিটিক্যালি সাবস্ক্রাইব করা বা পলিটিক্যালি সেখানে ইনফ্লুয়েন্স করা, সাজেস্ট করা একটি বিষয় শুধুমাত্র ইয়েস করার জন্য, অর্থাৎ জাস্ট ইয়েস নো, এই বিষয়টা সেখানে চলে আসছিল। যার পরিপ্রেক্ষিতে যেটা হয়েছে যে আমরা দেখেছি যে কোয়ালিটি এনশিওর করার যে বিষয়গুলো বা মানুষের মাঝে আস্থা তৈরির যে বিষয়গুলো বা মানুষের এই সার্টেন পোস্টটা সম্পর্কে বা এই বিষয়টা সম্পর্কে মানুষের যে রেসপেক্টের যে বিষয়গুলো ছিল, অর্থাৎ সার্বিক বিষয়গুলো যখন অতিমাত্রায় পলিটিসাইজেশন হয়ে যায়, অর্থাৎ সব ক্ষেত্রে এই সাংবিধানিক পোস্টগুলো যখন আপনি একেবারেই রাজনৈতিক মতাদর্শগুলোকে সেখানে সেট আপ দিয়ে দেন, তখন আলটিমেটলি মানুষের একটা অনাস্থার জায়গাটা তৈরি হয়ে যায়। একজন ব্যক্তি কি করবে সেটি ডিফারেন্ট থিংস, বাট ওই ব্যক্তিটা কোন প্রক্রিয়ায় এই জায়গাতে এন্টার করলো, অর্থাৎ এখানে তার এন্টার প্রক্রিয়াটা কি ছিল, সেটা যখন জাজ করে মানুষ, তখন আলটিমেটলি মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে এখান থেকে হয়তো একটা সাম লিমিটেশনস এর বাইরে তার হয়তো করার কিছু থাকবে না, অথবা তিনি সেইগুলো হয়তো লিমিটেশনের বাইরে যে কিছু করবেন না, এই ধরনের একটা মানুষের মধ্যে একটা ধারণা ক্রিয়েট হয়। তো সেইখান থেকে এসে বর্তমানে যে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল যেটা করার প্রস্তাবনা আসছে, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, অর্থাৎ আপনি কি কোয়ালিটি হোল্ড করবেন। আপনি জানেন যে আমাদের কনস্টিটিউশনে বিচারক নিয়োগের একটা যোগ্যতার বিষয়টা বলা আছে, এবং সার্টেন কিছু কন্ডিশন কিন্তু সেখানে আছে যে 10 বছর কেউ যদি প্র্যাকটিস করে তাহলে হয়তো রাইট, এবং সেখানে যারা ডিস্ট্রিক্ট জজ বা এখান থেকে আসে তাদেরও একটা বিষয় বলা আছে, 10 বছরের একটা বিষয় আছে। হ্যাঁ, 10 বছরের। তো
তো এই বিষয়গুলো একটা বেসিক স্ট্রাকচার, এবং এই বিষয়টার সুবাদে নিয়ে যেটা হয় যে আপনাকে ওই যে বললাম যে পিক অ্যান্ড চুজের একটা বিষয় থাকে, এবং সেখানে পলিটিসাইজেশনের একটা বিষয় থাকে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেভাবে বা যাদেরকে নিয়ে আসা হয় তাদের সম্পর্কে লোকাল যে আইনঙ্গন, সেখানেও অনেকগুলো বিষয় কিন্তু তারা অনেকেই, অর্থাৎ এটা যদি আপনি সরাসরি বলেন যে তাদেরকে যে কেউ হয়তো বলতে পারবে যে উনি এই থিওরিতে বা এই ঘরানার বা এই দিকে, বা উনি হয়তো এই পার্টিকুলার দলটাকে উনি সাপোর্ট করেন, সেটা ওভারঅল সবার কাছেই খুব স্পষ্ট। তো যার ফলে হয় কি যে মানুষের শুরুতে মানুষের আস্থার জায়গাটা কিন্তু একটু আঘাত করে। হ্যাঁ, আলটিমেটলি যখন একটা মানুষকে আপনি দেখবেন যে দীর্ঘদিন সে একটা পার্টিকুলার একটা একটা রাজনৈতিক দলের ছত্রছায়া বা রাজনৈতিক দলের প্রোগ্রাম বা তার রাজনৈতিক দলের অনুগত হয়ে কাজ করে আসছেন, তাকে যখন আপনি একটি সাংবিধানিক প্রতিষ্ঠা পোস্টে দেন বা সেখান থেকে দেন, তো আলটিমেটলি তার উদ্দেশ্য সম্পর্কে সে পরবর্তীতে যেটাই করুক না কেন, মানুষের মধ্যে একটা কনফিউশন অ্যারাইজ করে। তো আমার মনে হয় যে এখন ডিটেলস যে অ্যাপয়েন্টমেন্ট যে সিলেকশন প্রক্রিয়াটা শুরু হয়েছে বা প্রক্রিয়া যেটা প্রস্তাবনা করা হয়েছে, এবং আপনি আপনার এই প্রোগ্রামে আসার আগে আমি আরেকটা বিষয়ে কথা বলছিলাম, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা ছিল। সেখানে একটা বিষয়ে কথা হচ্ছিল যে দেখুন, আমাদের দেশে যতগুলো যুগান্তকারী বা যে বিষয়গুলো মানুষের মধ্যে সব থেকে বেশি মানে মানুষ চায় কিন্তু হয় না, এই বিষয়গুলো ইতিপূর্বে যে কেয়ারটেকার গভর্নমেন্ট গুলো ছিল, আপনি জানেন যে কয়েকটা টার্ম আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে আমাদের দেশে ইলেকশন হয়েছে, এবং একটা নির্দিষ্ট সময়ের পরে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আসতো, এবং সেখানে আমাদের কিছু উপদেষ্টারা থাকতেন এবং তারা একটা সার্টেন পিরিয়ড করতেন, এবং তখনও তারা কিছু কিছু বিষয় ইনিশিয়েটিভটা নিয়েছেন। তো যতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে নিউট্রালি আমরা যদি বলি, সেগুলো কিন্তু আসলে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় নেওয়া হয়েছে, এবং তার মধ্যে একটি ছিল যুগান্তকারী, যে বিচার বিভাগের স্বাধীনতা, যেটা কিন্তু দীর্ঘদিন কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এই বিষয়টার কোনো ইনিশিয়েটিভটা নেয়। তো এছাড়াও আরো বেশ কিছু বিষয় এই কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা জাতির স্বার্থে নিয়েছে, তো আমরা এটার আবার মিস ইউজ দেখেছি। পরবর্তীতে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসে, তখন তাদের পিক অ্যান্ড চুজ, তাদের ইচ্ছা মতো তারা পার্লামেন্টে কোনোটাকে রাখে, আবার কোনোটাকে সেখান থেকে তারা বাদ দেয়। এরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা বিগত দিনগুলোতে আমরা আমাদের যে পলিটিক্যাল বিষয়গুলো, রাজনৈতিক বিষয়গুলো এবং জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুস গুলো কিন্তু আমরা দেখে এসছি। তো বর্তমানেও ঠিক তদ্রুপই একটা যেহেতু অন্তর্বর্তীকালীন একটা গভর্নমেন্ট আছে, এবং তারাও যেহেতু একটা প্রেক্ষাপটের মাধ্যমে তারা এসছেন, এবং সেই প্রেক্ষাপটের একটা ডিমান্ড আছে, একটা ইনডিসক্রিমিনেশনের একটা ডিমান্ড আছে, জাস্টিসকে এস্টাবলিশ করার একটা ডিমান্ড আছে, মানুষের হিউম্যান রাইটসকে এস্টাবলিশ করার একটা ডিমান্ড আছে, এবং সর্বক্ষেত্রে একটা স্বচ্ছতা, একটা জবাবদিহিতা, একটা পিসফুল সোসাইটি এবং সার্বিক বিষয়। এবং এই জন্য আপনারা জানেন যে কয়েকটা কমিশনও করা হয়েছে, এবং প্রায় 6টা কমিশন করা হয়েছে। তার মধ্যে জুডিশিয়াল রিফর্ম যে সংস্কার কমিশনটা একটা অন্যতম, এখানেও কমিশন করা হয়েছে। তারা 31 তারিখে সম্ভবত রিপোর্টও দিবেন এই বিষয়ে। হ্যাঁ, রিপোর্টও দিবে, এবং এক্সিকিউটিভ যে কমিশন সেখানে করা আছে, পুলিশ প্রশাসন সার্বিক ক্ষেত্রে, ইভেন কনস্টিটিউশনাল অলরেডি রিপোর্ট দিয়ে দিয়েছে। হ্যাঁ, রিপোর্ট দিয়েছে। তো এই কমিশনগুলো কিন্তু তারা তাদের যে, এবং আপনি জানেন যে আমি ইতিপূর্বে শ্রম সংস্কার কমিশন সেখানে বসছিলাম, এবং অত্যন্ত আশ্চর্য হবেন যে কমিশনগুলো তারা যে বিষয়গুলো টাচ করছেন, এই বিষয়গুলো কিন্তু কমিশনের টাচ না করলেও চলতো, কারণ এটা এতটাই মানবিক যে প্রত্যেকটা বিষয় যেটা পলিটিক্যাল গভর্নমেন্টের আলটিমেটলি করা উচিত ছিল, কিন্তু তারা সেটা করে নাই। তো আমরা ডেফিনেটলি আশা করি যে যে বিষয়গুলো উঠে আসছে এবং যে বিষয়গুলো এখন, এই বিষয়গুলো অবশ্যই এখানে সংস্কারগুলো হবে। তো জুডিশিয়াল রিফর্মের যে বিষয়টা, এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই কাজগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট গুলো কিন্তু করে নাই, ইন্টেনশনালি করে নাই। তারা যেটা ফেস করে নাই বা তারা যেটা করার প্রয়োজন অনুভব করে নাই, আমি কিন্তু সেটা মনে করি না। কারণ আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা মানুষের একটা শুভ বোধ বা বুদ্ধি আছে, এবং সোসাইটি ইনজাস্টিস এবং জাস্টিসটা বুঝে, ডিসক্রিমিনেশন ইনডিসক্রিমিনেশন বুঝে, এবং কোনটা যে অ্যাজ এ হোল মানুষের উপকারে আসবে এবং কোনটা যে একটা নির্দিষ্ট গোষ্ঠী ভোগ করবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু পলিটিক্যাল লিডার গুলো বা পলিটিক্যাল যারা লোক থাকে তাদের কিন্তু বুঝতে আসে। কিন্তু সামহাও হয়তো তারা গোষ্ঠীর স্বার্থ
নিজেদের স্বার্থ, নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, বা আমি এটাকে বলবো যে অত্যন্ত সংকীর্ণ মানসিকতার কারণে এই বৃহৎ কাজগুলো আসলে তারা করেনি। তো আজকে যে জুডিশিয়াল রিফর্ম, আমি 1 মিনিট একটু বলি যে বিচার নিয়োগের, শুধু বিচার নিয়োগ না, আপনি জানেন যে শুধু যদি জুডিশিয়াল রিফর্মের ক্ষেত্রে আমি যদি শুধু বিচারপতি নিয়োগের বিষয়টা থেকে ফোকাস করি, এটাও কিন্তু হবে না। আপনারা জানেন যে এখানে রাষ্ট্রের অ্যাটর্নি অফিস আছে এবং আইনজীবীরা কিন্তু বিচার বিভাগের একটা পার্ট। আমরা যারা আইন প্র্যাকটিসে আছি, আমরা উই আর দ্য ভাইটাল পার্ট। কারণ জাস্টিসকে এনশিওর করতে গেলে আইনজীবীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন এই আইনজীবীদের আপনি যদি আমরা প্রায়ই শুনতে পাই এখন যে এই আমরা সামহাও নাম দিয়ে শুনতে পাই যে এনারা যদি চলে যায় তাহলে কে এই পেশাটাকে, কারা এই পেশাটাকে আপহেল করবে। আর তার মানে আমরা এটা ধরেই নিয়েছি যে এই সার্টেন লোকগুলো যদি আইন অঙ্গন থেকে বিদায় নেয়, এই ধরনের মানুষ বা এই ধরনের লয়ার মনে হয় আর তৈরি আর খুঁজে পাওয়া যাবে না, হয়তো আর খুঁজে পাওয়া যাবে না। আর এটা কিন্তু আমাদের একটা কনসেপ্ট গ্রো করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন ওনারা কেন এই অবস্থায় এসে তৈরি হয়েছে, আমরা কেন হতে পারছি না? এটা কি শুধু আমাদের ইন্ডিভিজুয়াল কোনো রেসপন্সিবিলিটি, নাকি আমাদের যারা কন্ট্রোলিং অথরিটি আছে তাদেরও রেসপন্সিবিলিটি আছে? দেখুন, পৃথিবীর কোন পেশায় আপনি দেখেছেন যে মিনিমাম একটা আপনাকে একটা পদে, ইভেন আপনি যদি একটা প্রাইভেট কোম্পানিতেও জব করতে যান, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনাকে কিন্তু একটা মিনিমাম একটা বেসিক ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। বেসিক একটা ট্রেনিং, কারণ আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা সম্পর্কে আপনি টোরা আননোন, আপনি জানতেন না। আমরা ল পড়ি, আমরা বিভিন্ন ল বই পড়ি, থিওরি পড়ে আসি, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে আসলে কি আছে, আমার জন্য কি ওয়েট করছে, এটা জানতে হলে আপনাকে যদি একটু ইন্টারাপ্ট করি, যে বিচারক নিয়োগের জুডিশিয়ারি থেকে যারা নিয়োগ পান তাদেরও কিন্তু একটা সার্টেন টাইম মানে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়। স্ব কোর্টে তারা নিয়োগ পাওয়ার পরে তারা একটা ট্রেনিং এর মাধ্যমে যায়, কিন্তু আইনজীবীদের এই ধরনের কোনো কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা আসলেই নাই। হ্যাঁ, আমি 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 সেটাই বলতে চাচ্ছি যে আপনি হিউজ সংখ্যক লয়ার্সকে আপনি অ্যাপয়েন্ট করছেন, এবং আমাদের যে অ্যাপয়েন্টিং, আপনি জানেন যে বাংলাদেশ বার কাউন্সিল আছে। আপনার যদি সক্ষমতা না থাকে, আপনি কন্ট্রোলিং অথরিটি হিসাবে আপনি যদি মনে করেন যে আমি 10 জনকে এখানে অ্যাকোমোডেট করতে পারবো, তাদেরকে আমি তৈরি করতে পারবো, দেন আপনি 10 জনকে তৈরি করবেন। আপনি 100 জনকে সেখানে নিয়ে আসে টোটাল যদি কোয়ালিটি নিয়ে আসে, আপনি যদি কোয়ান্টিটিকে বেশি করে কোয়ালিটি যদি এনশিওর করতে না পারেন, আলটিমেটলি সেই প্রফেশনটা আপনি কি দিয়ে সেটাকে রেস্টোর করবেন? তো আমার মনে হয় এই জায়গাটাও একটু সংস্কার প্রয়োজন। অবশ্যই যারা আইন পেশায় আসতে চায়, আইন নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য এই জায়গাটা যেমন উন্মুক্ত রাখতে হবে, তাদের আসার পথটা যেমন মসৃণ থাকতে হবে, ঠিক তেমনি তাদের কোয়ালিটি এনশিওর করার জন্য শুধু সেটা যদি পার্সোনাল রেসপন্সিবিলিটি না হয়, সেটা যেন তাদের কন্ট্রোলিং অথরিটি হিসাবে বাংলাদেশ বার কাউন্সিল এটা জন্য এই দায়িত্বটা নেয়। এবং আপনি জানেন যে ইতিপূর্বে কিন্তু আমরা একটা ট্রেনিং এর মধ্যে, শর্ট টাইম হলেও একটা ট্রেনিং এর মধ্যে আগে একটা প্রচলন ছিল, পরবর্তীতে এই বিষয়গুলো কিন্তু একেবারে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেকেন্ড থিং, দেখেন যে আমাদের জানার জন্য এখন কোন জায়গাটা থাকে, আমরা এখন যেটা আমাদের প্রবাদ বা আমরা যেটা বলে আসছি যে লয়ারের ট্রেনিং সেন্টার হলো কোর্ট রুমটা, অর্থাৎ আদালতে গিয়ে আদালত থেকে শিখতে হবে, এই একটা অবস্থার মধ্যে দিয়ে। সুতরাং বিচার বিভাগের সাথে ওতপ্রোতভাবে, ইভেন আপনি আরেকটা দেখেন যে সর্বোচ্চ আদালতে যে বিষয়টা হয়, সর্বোচ্চ আদালতে যেমন বিচার বিভাগে আমরা সাধারণ যারা লিটিগেন্ট পিপল তাদের প্রতিনিধিত্ব করি, গভর্নমেন্ট বা স্টেটের প্রতিনিধিত্ব করার জন্য অ্যাটর্নি জেনারেল অফিস আছে, এবং সেখানের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াটা যদি আপনি দেখেন, তো এটা আসলেও কোনো অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় কিনা সেটাও কিন্তু একটু ভাববার বিষয় আছে, প্রশ্ন থেকে যায়। এখন বিষয় হচ্ছে যে আপনাকে এই প্রতিটা ক্ষেত্রে আসলে সংস্কার প্রয়োজন। কারণ আপনি যদি কোয়ালিটিকে আগায় না আনেন, তাহলে আপনি যে জায়গাটা চাচ্ছেন, যে রেজাল্টটা চাচ্ছেন, সেই রেজাল্টটা কিন্তু এনশিওর করা পসিবল হবে না। আর এটা করতে গেলে অবশ্যই যেমন জুডিশিয়াল সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট যে কমিশনটা করা হচ্ছে, এই কমিশনের উদ্দেশ্য যেমন হচ্ছে যে সর্বোচ্চ ব্যক্তিটাকে, সর্বোচ্চ কোয়ালিটিটাকে বের করে নিয়ে আসা, অর্থাৎ সার্চ করা। প্রত্যেকটা যখন অ্যাপয়েন্টমেন্ট কমিশন হয়, তাদের দায়িত্বটাই থাকে যে সেখান থেকে সর্বোচ্চটাকে সার্চ করে নিয়ে আসা। বিসিএস এক্সামগুলো হয়, এডুকেশনাল ইনস্টিটিউশনে এক্সামগুলো হয়, কম্পিটিটিভ এনরোলমেন্টের জন্য এক্সামটা হয়,
কেন হয়? সেখানে আমরা সর্বোচ্চটাকে এনশিওর করতে চাই যে সর্বোচ্চটা এই এরিনাতে আসুক যারা সর্বোচ্চ সেবাটা দিতে পারবে। ঠিক তেমনি ভাবে আমার মনে হয় যে এই আপনার পাবলিক আইয়াতে যেটা আমাদের অ্যাটর্নি জেনারেল অফিসে যে অ্যাপয়েন্টমেন্ট গুলো হয় সেখানেও একটা রিফর্ম প্রয়োজন, যাতে করে রাষ্ট্রের যারা সেবা দিবে বা রাষ্ট্রের যারা দায়িত্ব নিবে, আপনি জানেন এখানে কিন্তু হিউজ কাজ করতে হয় এবং রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমেই কিন্তু মহামান্য আদালতে সেটা আসে এবং তাদেরকে ডিফেন্ড করতে হয় এবং সেখানে রাষ্ট্রের স্বার্থ জড়িত হয়। সেক্ষেত্রেও সর্বোচ্চ কোয়ালিটিটা এনশিওর করে তারা যেন এখানে আসতে পারে, এই বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটা ছোট্ট সম্পর্ক প্রশ্ন যদি আপনাকে করতাম, মানে আপনার কাছে কি মনে হচ্ছে এই যে আইনজীবীদের ট্রেনিং এর গ্যাপের কারণেই কি তাহলে এই ধরনের ট্রেনিং এর ব্যবস্থা নেই বা কিছু অজ্ঞতা নিয়েই তারা পেশাতে ঢুকছে, এই ধরনের কারণেই কি বাংলাদেশে দিন দিন মামলা জট বৃদ্ধি পাচ্ছে কিনা, নাকি এখানে বিচার অঙ্গনের বিচারকদেরও কিছুটা ভূমিকা রয়েছে বলে আপনি মনে করেন? আসলে কাদের ভূমিকাটা আসলে এখানে মুখ্য? দেখুন এখানে যদি মানে স্পেসিফিক বলতে হয় এই প্রশ্নের উত্তর, তাহলে আমাকে মানে একটু পেছনে যেতে হবে। আপনি যেটা বলেন যে আইনজীবীদের ট্রেনিং এর বিষয়টা কিনা, প্রথমত আপনাকে দেখতে হবে যে আপনার এন্ট্রি লেভেলটা কি। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা এন্ট্রি লেভেল আছে এবং এক্সিট পয়েন্ট থাকে, অর্থাৎ আপনি কিভাবে ঢুকলেন কিভাবে বাইরে হবেন। আমাদের যেটা হচ্ছে যে আমাদের দেশেই মনে হয় আপনি যদি ক্যালকুলেশন করেন, জরিপ করেন, ল কলেজ যত বেশি আছে, মানে আইন পড়ার জন্য যতগুলো ইউনিভার্সিটি থেকে ল ফ্যাকাল্টি আছে এবং যতগুলো প্রাইভেট ল কলেজ আছে, যতগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন যে ল কলেজগুলো আছে, আপনি দেখবেন এই নাম্বারটা হিউজ। অন্য কোনো শিক্ষায় এই ধরনের আপনি প্রতিষ্ঠান যেটা এখন উপজেলা ওয়ারি ল কলেজগুলো তৈরি হয়ে গেছে, প্রত্যেকটা অবস্থাটা এমন হয়েছে যে সিটিতে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এরকম। অর্থাৎ এখানে কি হচ্ছে, আপনি একটা ল কলেজে, আমার সৌভাগ্য হয়েছিল একটা ল কলেজে একটু যাওয়ার, ঘুরে দেখার। তো ল কলেজগুলোর কথা বলছি, যেখান থেকে আমরা এন্ট্রি করব, আমি এন্ট্রি পয়েন্টের আসছি আর কি। তো সেখানে ক্লাসরুম গুলো দেখেছি, অফিস রুম গুলো দেখেছি, টিচারদেরকেও দেখেছি। উইথ ডিউ রেসপেক্ট অফ অল স্টুডেন্টস এন্ড টিচার্স, আপনার মেন্টাল সেটআপটা কি হবে, আপনি কোথায় গেলে কি নিজেকে বা আপনি কি করবেন। আপনি যখন একজন লয়ার যখন চেম্বারে বসে তখন কিন্তু ওই রিলেটেড বিষয়গুলো সাধারণত, আপনি যদি কখনো কোনো ব্রিফ বা কোনো ড্রাফট বা কোনো মামলা রেডি করতে যান, এই জন্য কিন্তু আপনার জন্য একটা চেম্বারের প্রয়োজন। আপনি লোকাল কোথাও বসে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন না। তো আপনি যখন একজনকে লয়ের স্টুডেন্ট হিসাবে আপনার প্রতিষ্ঠানে ভর্তি করছেন, তখন তাকে শেখার দায়িত্বটা আপনার নিতে হবে। এবং ওই যে নাইট কলেজ, ল কলেজ, বিভিন্ন জায়গাতে যেগুলো হচ্ছে, সেখানে কিন্তু প্রপার এডুকেশনটা হচ্ছে না, শিক্ষাটা হচ্ছে না, না টিচাররা দিতে পারছেন, না স্টুডেন্টরা নিতে পারছেন। যার ফলে হচ্ছে কি যে একটা লার্জ নাম্বার, শুধু এখানে ল কলেজগুলোর কথাই না, আপনি বিভিন্ন ইউনিভার্সিটি থেকেও আমরা বিভিন্ন ফ্যাকাল্টিতে শুধুমাত্র এটা জাস্ট একটা মানে সার্টিফিকেটের একটা বিজনেসের মতো হয়ে আসছে। এবং আপনাকে একটা এক্সাম্পল দেই আমি, যে আমাদের আদালতেই, বিজ্ঞ আদালতেই একটা দারুণ একটা উক্তি ছিল, কোন একটা ভাইবা বোর্ডে মাননীয় কোন একটা বিচারপতি ছিলেন এবং উনি শেয়ার করছিলেন, আমি এই সুযোগে আপনাকে বলি। তো একটা ইউনিভার্সিটির লয়ের সার্টিফিকেট ওনার হাতে গেছে, এলএলবি এবং এলএলবি অনার্স এলএলএম। তো দুইটা সার্টিফিকেটের মাঝে সার্টিফিকেট সিগনেচারের গ্যাপ আছে 1 মাস। ক্যান ইউ ইমাজিন? বিচারপতি জিজ্ঞাসা করছে যে আপনাদের অনার্স মাস্টার্স কি 1 মাসের ব্যবধানে হয়ে যায়, দিয়ে দেয়? তখন ওই স্টুডেন্ট বলছে, ক্যান্ডিডেট বলছে, স্যার এটা দেন, আমি ঠিক করে আনি। পরিস্থিতিটা এমন যে এটা চাইলেই ঠিক করা যায়, এটা চাইলেই তারিখটা বসিয়ে দেওয়া যায়, এটা চাইলে একটা সার্টিফিকেট ইস্যু করা যায়, সবকিছু টাকার বিনিময়ে ঘটছে। তো এই যে বিষয়গুলো যখন আসে এবং যখন এই পবিত্র অঙ্গনে এভাবেই যখন ফ্লো হয়ে যায়, চলতে থাকে, আসতে থাকে,
এবং আলটিমেটলি তো ক্লায়েন্ট তাদের উপরে ডিপেন্ড করে। একজন ক্লায়েন্ট, এটা তো আমি তো বিলিভ করি যে অত্যন্ত পবিত্র একটি ব্যবসা এবং প্রফেশন, এবং যেখানেই শুধুমাত্র মানুষের সেবা করার একটা সুযোগ আছে। এবং আপনি জানেন যে যারা আমরা অনেক সময় জনস্বার্থমূলক বিভিন্ন মামলাগুলো করে থাকি, এটা নিয়ে অনেক সমালোচনা আছে, অনেকেই সমালোচনা করেন এটা পাবলিক ইন্টারেস্ট না, এটা হচ্ছে প্রাইভেট ইন্টারেস্ট লিটিগেশন হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি আপনাকে বলতে পারি যে যারা এই সমালোচনাগুলো করে তারা কি আদৌ একটা জনস্বার্থে একটা মামলা করেছেন? তারা কোনো মামলা করছে? যে সময়টা লাগে, যে শ্রমটা দিতে হয়, যে স্টাডিটা করতে হয়, যে প্যাশনটা লাগে, এটা কি দিয়েছেন? অন্তত এটার কারণেও এই অহেতুক সমালোচনাগুলো বন্ধ হওয়া উচিত। কারণ লয়ার কেন পাবলিক ইন্টারেস্টে, উনি তো সোশ্যাল ইঞ্জিনিয়ার, তাকে তো অবশ্যই পাবলিক ইন্টারেস্টটা দেখতে হবে। এবং একজন লয়ার তো শুধু নিজস্ব কিছু মামলা করার, নিজস্ব কিছু ব্রিফ করার এবং নিজের সংসার পরিজন, দ্যাটস নট হিজ ডিউটি। একজন সোশ্যাল ইঞ্জিনিয়ার হিসেবে তাকে বিষয়গুলো দেখতে হবে। তো ও তো এই যখন আপনার থিম থাকবে এবং আপনার এন্ট্রি লেভেল যদি থাকে, দেন আমি সার্টিফিকেটটা ঠিক করে আনি, তাহলে আপনি কি করবেন? সুতরাং এই বিষয়গুলো কিন্তু সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। দর্শক, আপনারা আমাদের সাথে আছেন এবং দেখছেন অনেক কিছু। আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদের মন্তব্য বা কমেন্ট বক্সে আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আমরা অতিথির মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো জবাব দেওয়ার চেষ্টা করব। ভাই, আমরা আরেকটা দিকে একটু যেতে চাচ্ছি। সাধারণত আমরা দেখি আমাদের দেশের প্রেক্ষাপটগুলো, সরকার পরিবর্তন হওয়ার পরে একটি পক্ষের যারা সরকারে থাকেন বা বিরোধী দলে থাকেন, উভয় পক্ষের ভিতরে একটা মামলা নিয়ে খেলা চলে আর কি। যারা দেখা গেল সরকার পরিবর্তন হচ্ছে, এর আগে যারা জেলে ছিলেন তারা মুক্তি পেয়ে যাচ্ছেন, আবার যারা সরকারে ছিলেন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আবার এই সরকার পরিবর্তন হয়ে আরেকটা সরকার আসবে যখন, তখন দেখা গেল তারা মুক্তি পেয়ে যাচ্ছেন এবং অন্যদের বিরুদ্ধে মামলা হচ্ছে। এটা আসলে কি বিচার বিভাগকে ব্যবহার করার মাধ্যমে এই খেলাটা চলে কিনা, কিংবা আসলে এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতাটুকু কতটুকু প্রকাশ পায় বলে আপনার মনে হয়? দেখুন, এই বিষয়টা তো আসলে আমার যে ব্যক্তিগত যে অপিনিয়ন, এই বিষয়টাই আমার কাছে মনে হয় যে এটা একটা মানে সুইসাইডাল ইন নেচার। আমরা বলি না, মামলা করি না, হ্যাঁ, মানে হোমিসাইডাল, সুইসাইডাল, বিভিন্ন ভাবে একটা কথা আছে না, রিপোর্ট গুলোতে আসে। তো দেখেন যে সরকার পরিবর্তনের সাথে সাথে সবাই নির্দোষ, খালাস, এবং আমরা ক্লেম করছি যে বেআইনি ভাবে, অন্যায় ভাবে আমাদেরকে সাজা দেওয়া হয়েছে, আটক করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু টোটাল প্রসেসে কোথাও আপনি কোনো পলিটিক্যাল লিডারের নাম পাবেন? মানে এই যে নথিপত্রের কথা বলছে আর কি, সেখানে কোনো কোথাও কি পাবেন? পাবেন না। কাদের নাম পাবেন? নিশ্চয়ই কোনো না কোনো বিচারক, কোনো না কোনো আইনজীবী, মানে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই বিষয়টা হচ্ছে। এখন যখন আমি ক্ষমতায়, তখন উনি অনেকগুলো অপরাধী, অনেক দোষী না? পরিবর্তনের সাথে সাথে যদি আবার সেই আদালতই সেটাকে নির্দোষ করে দেয়, এখানে তো স্বাভাবিকভাবেই মানুষের কাছে কিন্তু একটি প্রশ্ন চলে আসে। অর্থাৎ এটা ধরেই নেয় যে পরিস্থিতিটা এখন এমনই দাঁড়িয়েছে যে আজকে আপনি যে কারণে বা এই যে পলিটিক্যাল লিডার বা পলিটিক্যাল যে মামলাগুলো হোক, এটা একটা সময় এই পরিবর্তনের সাথে সাথে এগুলো সবাই নির্দোষ হিসাবে চলে আসবে। অর্থাৎ একটা পার্ট টাইম, একটা সার্টেন টাইম আপনাকে দোষী হতে হবে, এটা আপনি দোষ করেন অথবা না করেন। আবার একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে আপনি নির্দোষ হয়ে যাবেন, সেটা যদি আপনি দোষ করেন অথবা নাও করেন। অর্থাৎ ইটস এ গেম, আই থিঙ্ক ইটস এ গেম। তো এটা আসলে আলটিমেটলি এটা কিন্তু একটা ব্যাড ইফেক্ট আছে, যে মানুষ কিন্তু ধারণা হয়ে গেছে যে ঠিক আছে, এখন যদি কারোর অনেক বেশি সাজাও হয় বা অনেক কথাও আসে, অনেক অপরাধ বা দুর্নীতির কথাও আসে, আলটিমেটলি একটা পর্যায়ে যে দেখা যাবে যে এটার কোনোটার সাথে সে সম্পৃক্ত নয়। এটা আসলে একটা প্র্যাকটিস হয়ে গেছে। এই বিষয় থেকে আপনি যে বাইর হবেন, এই জন্যই কিন্তু আজকের এই সংস্কারের বিষয়টা আসছে,
এবং এই এই অবস্থার কারণেই উত্তরণের জন্যই কিন্তু আজকে বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নটা বাস্তবায়ন করার জরুরি হয়ে পড়েছে। এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্যই কিন্তু আজকে এই 5ই আগস্টের মতো একটা দিন আমাদেরকে দেখতে হচ্ছে, যে দেশের মানুষ একজন স্বৈরশাসককে বিদায় করছে, বিতাড়িত করছে। এটি ইতিহাসে বিরল, বিভিন্ন দেশে হয়, কিন্তু আমাদের এখানে কারণ কি, এই পরিস্থিতিগুলো মানুষের মধ্যে কিন্তু ব্যাড একটা ইম্প্যাক্ট তৈরি করে, এবং এটা যখন তৈরি করতে করতে একটা লেভেল ক্রস করে যায়, আলটিমেটলি সেটার কিন্তু একটা বিস্ফোরণ হয়। তো যার ফলে আমরা আশা করি যে আমাদের যে নতুন যাত্রা শুরু হয়েছে, আমাদের যে নতুন সংস্কারগুলো শুরু হয়েছে, এগুলো বাস্তবায়ন হলে হয়তো এই কালচার থেকে আমরা বের হয়ে আসতে পারবো। তখন হয়তো প্রকৃতই যে যারা অপরাধী, অপরাধ করলে যারা অপরাধ করবে তাদের অপরাধী হিসাবে তারা আইনের আওতায় আসবে, যারা নিরপরাধ করবে তাদেরকে যেন অপরাধী সাজায়, তাদেরকে আইনের বেড়াজালে বা আইন আদালতকে ব্যবহার করে যেন তাদেরকে জাস্ট অত্যাচার বা শোষণ করার না হয়, এই বিষয়গুলো হয়তো আমরা নতুন ভাবে আমরা দেখতে পাবো বলে আমি আশা করি। ভাই আমি যদি আরেকটু পেছনে ফিরে যাই, যে 2007 সালে 1 নভেম্বর সংবিধানের 22 নং অনুচ্ছেদ অনুযায়ী দেশের বিচার বিভাগ পৃথকীকরণের ব্যবস্থা করা হলো। কিন্তু আসলে এই পৃথকীকরণের পরেও বিচার বিভাগের বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে, এই অভিযোগ কিন্তু শেষ হচ্ছে না। তাহলে সংস্কারের পরে যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তখন কি এই মানে এই সংস্কার কতটুকু স্থায়ী হতে পারে, বা এই অভিযোগ থেকে কি বিচার বিভাগ মুক্তি পাবে আসলে? না, এটা 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 কিন্তু মানে এই প্রশ্নটা আমাদেরকে একটা কনফিউজ একটা কোশ্চেন আর কি। হ্যাঁ, অর্থাৎ আপনাকে অপটিমিস্টিক হতে হবে, আশাবাদী হতে হবে প্রথমত, নাম্বার ওয়ান। এবং আমি একটু আগে মনে আপনাকে বলেছি যে আমাদের যতগুলো ইভেন এই যে বিচার বিভাগ আলাদা পৃথকীকরণ, এটাও কিন্তু একটা কেয়ারটেকার গভর্নমেন্টের সময় এটা কিন্তু ফাইনালাইজড করা হয়েছিল। পরবর্তীতে এই বিষয়গুলো কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট সরে আসতে পারেনি। কারণ কি জানেন? কারণ হচ্ছে যে যখন একটা সেট আপ দাঁড়ায় যায়, অর্থাৎ আজকে যে কাজগুলো হচ্ছে এগুলোই কিন্তু আমরা 18 কোটি মানুষ আমরা জানতে পারছি যে কি হচ্ছে, কি স্টেপ গুলো নিচ্ছে, বর্তমান গভর্নমেন্ট কি স্টেপ গুলো নিচ্ছে। তো আলটিমেটলি যে স্টেপ গুলো অত্যন্ত লজিক্যাল, বা যে স্টেপ গুলো মানুষের কল্যাণের জন্য, যে স্টেপ গুলো রাষ্ট্র মেরামতের জন্য, যে স্টেপ গুলো মানুষের সুশাসন এনশিওর করার জন্য, যে স্টেপ গুলো মানুষ চায় পলিটিক্যাল গভর্নমেন্টের কাছ থেকে তাদের হীন স্বার্থ বা তাদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য হয়তো পায় না, সেইগুলো যদি এখন কিন্তু মানুষের মধ্যে আলোচনায় আসছে, এবং এই গভর্নমেন্ট যদি সেই বিষয়ে কোনো সুস্পষ্ট আইন বা অধ্যাদেশ বা যেভাবে প্রক্রিয়ার মধ্যে স্টাবলিশ করে যায়, পরবর্তীতে যে পলিটিক্যাল গভর্নমেন্টই আসুক না কেন তাদের জন্য কিন্তু এই জিনিসটা বাতিল করাটা টাফ হয়ে যাবে। কারণ কি, যে মানুষের মধ্যে একটা কনসেনসাস তৈরি হয়ে যায়, মানুষের মধ্যে একটা সচেতনতা, মানুষের মধ্যে ওই বিষয়টা নিয়ে একটা কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয়। এবং পলিটিক্যাল গভর্নমেন্টগুলো তাদের তো জনসমর্থনের প্রয়োজন হয়, এবং তাদের তো সমালোচনা থেকে থাকে, তাদের তো সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্টেক হোল্ডার যারা আছে, অপোজিশনে যারা থাকে, তাদের সমালোচনার জবাব দিতে হয়, তাদের তো একটা জবাবদিহির জায়গা থাকে, জনগণের প্রতি রেসপন্সিবিলিটির জায়গা থাকে, মানুষের সুশাসন নিশ্চিত করারও কিন্তু একটা রেসপন্সিবিলিটি থাকে, এবং এই কথাগুলো বলেই কিন্তু রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসে। সুতরাং এসেই যদি কোনো একটা ভালো উদ্যোগ, কোনো একটা ভালো কাজকে ইনটোটো বাদ দেওয়া, এটা কিন্তু পসিবল হয় না। এটা অনেকটা হচ্ছে যে মানুষের ইম্প্যাক্ট, মানুষের প্রেশার, বা মানুষের যে প্রেশার তো আসলে সব রকম হয়, তাই না? যে একটা কনসেনসাস, একটা মানুষের ঐক্যমত, একটা মানুষ এটা চায়, এটাও কিন্তু একটা প্রেশার যে সেই কাজটা করতে হবে আপনাকে। হ্যাঁ, তো যার ফলে এই উদ্যোগগুলো আমার মনে হয় না যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও বাতিল করতে পারবে, কারণ তাকেও তো জবাবদিহির আওতায় আসতে হবে, কেন বাতিল করবে, তাই না? এই বিষয়গুলো কিন্তু চলে আসবে। সুতরাং আমার মনে হয় যে যে রিফর্ম গুলো হবে, বিশেষ করে এই প্রেক্ষাপটে, আপনি 5ই আগস্টের পরের আগের বাংলাদেশের বিষয়টা আপনি এখন থেকে একটু ভুলে যান। হ্যাঁ, কারণ এই 5ই আগস্টের পরে যে গভর্নমেন্ট গুলো আসবে, 5ই আগস্টের আগে কিন্তু কোনো গভর্নমেন্ট ভাবেনি, কোনো আমাদের নেতা ভাবেনি যে তাদেরকে একসময় পালায়েও যেতে হতে পারে। এবং 5ই আগস্টের যে পলায়ন, এই পলায়ন যে শেষ পলায়ন, এটাও ভাবার কিন্তু কোনো সুযোগ নেই। সুতরাং আমরা যারা
আমরা একটা ছোট একটা প্রশ্ন নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একজন কমেন্ট করেছেন যে বিচারপতিদের নিয়োগ বা অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে গেলে কি কি সমস্যা রয়েছে। আমরা যদিও এইটা নিয়ে একটু আগেই কথা বলেছি, তারপরেও ছোট্ট করে যদি একটু উত্তরটা দিতেন। হ্যাঁ, নিয়োগ নিয়োগ প্রক্রিয়া তো কি বলতে চাচ্ছেন উনি? বিচারপতিদের নিয়োগ বা অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে গেলে কি কি সমস্যা রয়েছে। ও মানে জাতীয় সংসদের হাতে দিলে কি সমস্যা হতো সেটা? হ্যাঁ হ্যাঁ, কি কি সমস্যা হতো বা রয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, কি সমস্যা হচ্ছে? না, সমস্যা হওয়ার কোনো সুযোগই তৈরি হয়নি, কারণ ওই বিষয়টা তো মহামান্য আদালতে চ্যালেঞ্জ হয়েছিল, এবং আমি দর্শককে ধন্যবাদ জানাচ্ছি যে সুন্দর একটি কোশ্চেন উনি করেছেন। কারণ যখন জুডিশিয়াল কাউন্সিলটাকে যখন ষোড়শ সংশোধনীটার মাধ্যমে যখন পার্লামেন্টের হাতে নিয়ে যাওয়া হয়, তখন সেটা কিন্তু মহামান্য আদালতে চ্যালেঞ্জ হয়, এবং চ্যালেঞ্জ হওয়ার পরে হাইকোর্ট ডিভিশন রায়টা দেয়, ওটাকে বাতিল করে দেন এটা অ্যাপিলেট ডিভিশনে যায়, এবং সেখানেও কিন্তু ওই বিষয়টি পেন্ডিং ছিল। সুতরাং একটা লম্বা সময় ছিল, যে সময়টার মধ্যে আসলে বিচারপতিদের অপসারণের কোনো আইনই ছিল না, অর্থাৎ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো অথরিটি ছিল না। সো এই বিষয়টা পার্লামেন্টের হাতে এখন পর্যন্ত যায়নি, বা ওইটা বোঝা যায়নি। তবে মানুষের যে ধারণা বা আমাদের যে ধারণা, সেটা হচ্ছে যে বিচারপতিরা তো তার বিচার কাজে স্বাধীন, এবং বিচারপতিরা যে বিচার কাজে স্বাধীন, এটা কিন্তু একটা কনস্টিটিউশনাল পোস্ট, সাংবিধানিক পোস্ট, এবং কনস্টিটিউশনে সেখানে তাদেরকে স্বাধীন করার নিশ্চয়তা দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে পলিটিক্যাল গভর্নমেন্ট তো একটা সার্টেন তাদের একটা মানে এটা কি এজেন্ডা থাকে, তাই না? তাদের তো কিছু নির্দিষ্ট কর্ম পরিকল্পনা এবং নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ থাকে। যখন এই স্বাধীন পোস্টে একজন বিচারপতির তাকে তার অপসারণের বিষয়ে বা তার জবাবদিহিতা যখন ওই পার্লামেন্টের হাতে যায়, পার্লামেন্ট তো ইনঅ্যানিমিয়াস না। পার্লামেন্ট কি 300 সদস্য একত্রিত হয়ে আজ পর্যন্ত কোনো আইন হয়েছে, এটা কিন্তু রেয়ার। অর্থাৎ এখানে কিন্তু মেজরিটির শাসনটা চলে। মেজরিটি যদি কাউকে এখানে তাদের মতাবলম্বী ভিন্ন মতাবলম্বী হিসাবে কাউকে অ্যাকিউজ করতে চায়, সেই সুযোগটা, সেই দরজাটা কিন্তু থেকে যায়, এবং এটা যখন থেকে যায় তখন একজন মানুষের পক্ষে স্বাধীনভাবে বা আইনানুগভাবে বা ন্যায়ানুগভাবে কাজ করাটা অনেকটা কঠিন হয়ে পড়ে। পাশাপাশি জুডিশিয়াল কাউন্সিলে যখন যায়, তখন যে বিষয়টা, তখন কিন্তু একটা নির্দিষ্ট টার্মস এন্ড কন্ডিশন, সেখানে তার কিন্তু জবাবদিহিতা এবং তার প্রফেশনের এথিকেট সমস্ত বিষয় কিন্তু তাকে করেসপন্ড করার সুযোগ থাকে। এখানে কিন্তু ওই মোটিভেশন, পলিটিক্যাল মোটিভেটেড জায়গাটা থাকে না। সুতরাং ডেফিনেটলি তাদের অপসারণের ক্ষমতাটা, শুধু তাদের অপসারণ না, আপনি দেখেন যে যারা গভর্নমেন্ট জব করেন, তাদের যদি সার্ভিস কোনো সমস্যা হয়, তারা সেটাকে কি করেন? তাদের কিন্তু ডিপার্টমেন্টাল প্রসিডিংস হয়, তাদের কিন্তু তাদের চাকরির বিষয়ে কিন্তু ক্রিমিনাল অফেন্স বা অন্য কোনো ডিপার্টমেন্ট তাদের কিন্তু ডিপার্টমেন্টাল, অর্থাৎ ওই ডিপার্টমেন্টের যারা চিফ থাকে, অথরিটি থাকে, তারা কিন্তু তাদের অভিযোগগুলো বিচার বিশ্লেষণ, কমিটি প্রণয়ন এবং সর্বোচ্চভাবে তারা সেটা নিশ্চিত করে। সুতরাং এটাই তো বেসিক হওয়ার কথা। আশা করি যে একটা সুন্দর প্রশ্ন, এবং আমরা অন্তত উত্তরটা দিতে পারলাম। আচ্ছা, মানে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ের দিকে আছি। আমি যদি আপনার কাছে জানতে চাই যে আগামী 31 জানুয়ারি আমরা বিচার বিভাগ সংস্কার কমিশন থেকে রিপোর্ট দেওয়া হবে প্রধান উপদেষ্টা বরাবর, এবং এই রিপোর্টে আপনি কি কি আশা করেন যে আসলে বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারের ক্ষেত্রে কি কি বিষয়ে সংস্কার আনা জরুরি, এবং এই রিপোর্টে কোন কোন সুপারিশগুলো আসলে সংস্কার প্রস্তাবনায় থাকা উচিত, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে আমি প্রথমত, যেহেতু বিচার বিভাগ সংস্কারের কমিশন রয়েছে, এবং আমি মনে করি যে আমাদের সামনে একটা গ্রেট অপরচুনিটি, কারণ এখানে একদম এ টু জেড, অর্থাৎ টপ টু বটম আমাদের যে বিষয়গুলো রয়েছে, যে ল্যাকিং গুলো আছে, সেইগুলো সমাধান করার জন্য এটি দারুণ একটা সুযোগ আমাদের সামনে এসেছে। এবং এই যারা কমিশনের আছেন, তারা সবাই অনেক বিজ্ঞ, এবং তারা এই বিষয়টা সম্পর্কে এবং দীর্ঘদিন এই অঙ্গনেই তাদের বিচরণ। তবে আমার ব্যক্তিগত যে মতামত, যে এটা হলো যে একেবারেই ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে, অর্থাৎ লোয়ার জুডিশিয়ারি থেকে শুরু করে হায়ার জুডিশিয়ারি, প্রত্যেকটা স্টেপে তাদের কাজের স্বাধীনতা, অর্থাৎ স্বাধীনভাবে বিচার করার স্বাধীনতাটা এনশিওর করা, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কোনোভাবে যেন পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা না আসে, কারণ আলটিমেটলি কিন্তু একটা পলিটিক্যাল
ইনফ্লুয়েন্সের মধ্য দিয়েই চলতে হয়, কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে সবাইয়ের কিন্তু সেটার মধ্য দিয়েই একটা প্রক্রিয়া হয়। কিন্তু অন্তত বিচারিক প্রক্রিয়ায় যেখানে মানুষ ন্যায় বিচার প্রত্যাশা করে এবং যেটা মানুষের শেষ আশ্রয়স্থল, সেখানে জন্য লোয়ার জুডিশিয়ারি থেকে শুরু করে আমাদের হায়ার জুডিশিয়ারি এবং বিচারের সাথে সাথে বিচারক নিয়োগ প্রক্রিয়ার সাথে তাদের যে ইথিক্যাল যে বিষয় বা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো এবং লয়ারদের যে বার কাউন্সিলের যে সংশোধনগুলো, অ্যাটর্নি জেনারেল অফিসে বা অ্যাটর্নি নিয়োগ বা বিভিন্ন পর্যায়ে অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়গুলো এখন টোটালি যে পলিটিক্যালাইজেশন যে বিষয়গুলো চলে আসছে, এখান থেকে বের হওয়ার জন্য আমার মনে হয় সুস্পষ্ট নির্দেশনা সেখানে থাকবে এবং আমি আশা করি যে এটা বাস্তবায়ন হবে। তো এই বিষয়টা অর্থাৎ কাজের স্বাধীনতাটার জন্য থাকে, অর্থাৎ একজন মানুষ তার বিচার বিশ্লেষণা বিবেক এবং তার শিক্ষা দিয়ে সে যেটা ভালো মনে করে সেই ডিসিশন দেওয়ার রাইটটা যেন কনফার্ম করা যায়, এই বিষয়ের জন্য তাকে কোনো দ্বিধায় না থাকতে হয়, এই বিষয়ের জন্য তাকে কোনো অনিশ্চয়তায় না থাকতে হয়, এই বিষয়ের জন্য তাকে কারোর দিকে চেয়ে না থাকতে হয়, এই বিষয়টা সংস্কারের মাধ্যমে নিশ্চিত হবে বলে আমি মনে করি এবং সেই মর্মে সুপারিশটা আসবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ জনাব মনিরুজ্জামান লিংকন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক শেষে আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে শুনছিলেন এবং দেখছিলেন আমাদের আজকের অনুষ্ঠান। আশা করি আপনারা আপনাদের প্রশ্নগুলো জানতে পেরেছেন এবং বাংলাদেশের বিচার বিভাগ সংস্কার নিয়ে সার্বিক বিষয়ে আজকে আলোচনা হলো। আজকে অতিথিকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ মনির ভাইকে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এর মাধ্যমে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমি রুমি নোমান। শুভরাত্রি সকলকে। থ্যাংক ইউ।